দেখুন, রক্তদান উৎসব করে ভাঙড়ের সম্পর্কে যে খারাপ ধারণা রাজনৈতিক কারবারিরা তৈরি করেছিল, যারা তৈরি করেছিল সেটা আমরা কিছুটা হলেও মুছতে পেরেছিলাম। তারপরে পঞ্চায়েত ভোটে যেভাবে শাসক দ্বারা ভাঙড়কে উত্তপ্ত করা হয়েছে, ভাঙড়ে অশান্তি করা হচ্ছে, সেই নমিনেশন পিরিয়ড থেকে শুরু করে গণনা পর্যন্ত আবার ভাঙড়ের সুনামে কিছুটা হলেও কাদা ছিটিয়েছে। সেই জন্য ভাঙড়বাসীকে সাথে নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে আলোচনা করে ভাঙড়ের রক্তদান মহোৎসব করে আমরা সেই দুর্নাম থেকে গুছিয়ে ভাঙড় মানে রক্তদাতাদের গঞ্জ, ভাঙড় মানে রক্তদাতাদের এলাকা, সেটাই বার্তা। ভাঙড় রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই ভাঙড়ের পরিচয় হোক, এই মর্মে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙড়ের 10টা জায়গাতে 10 দিন ধরে। আগামীকাল এখানে বোমা মারা হয়েছে বলে দাবি হচ্ছে, শাসক দলটা মেরেছে এমনই কিছু মানুষ অভিযোগ করছে, কি বলবেন? গতকালকে এই মঞ্চের অদূরেই বোমাবাজি করেছে, বোমচার্জ করে ভয় দেখাতে চাইছে। শুধু এখানে নয়, বিভিন্ন জায়গাতেও জাগলগাছি অঞ্চলেও আমাদের যেখানে রক্তদান হতো সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে, মারধর করেছে, চেষ্টা করছে এই ধরনের সামাজিক কাজগুলোকে বলুন্নিত করা। আসলে শাসক তো সামাজিক কাজ সে এই ধরনের করতে পারছে না, এসবের সাথে পেরে উঠতে পারছে না, এর ফলে তার ধমকিয়ে চমকে চেষ্টা করছে বন্ধ করা। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার জনপ্রিয়তা কমে যাচ্ছে, এই জন্য আপনি বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন, এটি আপনি কি বলবেন? দেখুন, তৃণমূলের মতো আমাকে অ্যাটাক করবে, আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। আমি কথার থেকে কাজে বেশি বিশ্বাসী, সেই কাজ করে দেখাচ্ছি। 10 দিন ধরে আমরা রক্তদান শিবির করছি, তৃণমূলের কাজ হবে 20 দিন ধরে রক্তদান শিবির করুক ভাঙড় সহ রাজ্যের মানুষ উপকৃত হবে। আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন বেওতায় এবং বামনঘাটাতে একাধিক ওয়েটল্যান্ড বুঝিয়ে শাসক বা পুলিশের একাধিক মদতে হচ্ছে। ওয়েটল্যান্ড তো একাধিক জায়গাতে বাড়ি হচ্ছে, সেই জায়গাতে কোনো বন্ধ হচ্ছে? দেখুন, আমার কাছে সব তথ্য এসে পৌঁছাচ্ছে না। আমি যতটুকু তথ্য পেয়েছি, তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ওয়েটল্যান্ডকে অবৈধভাবে বুঝিয়ে দিয়ে সেখানে প্রাসাদসম বাড়ি করছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। ওয়েটল্যান্ডে যেগুলো আছে রামসার সাইটের অন্তর্ভুক্ত, একটা ইট পর্যন্ত গাঁথতে পারবে না, সেই প্রমিস দেশ বিশ্বের দরবারে করেছে। ফলে যারা এই অনৈতিক কাজগুলো করছে, শুধুমাত্র অনৈতিক কাজ নয়, এরা দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হতে পারে, এই ধরনের কাজ করছে। সুতরাং এদের বিরুদ্ধে আমি যেমন আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সিপিকে বলেছিলাম, বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম, মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তারা ব্যর্থ হয়েছে। পরে আমি ভাবছি লিগাল দিকে এটাতে কোনো কিছু করা যায় নাকি, সেই নিয়ে আমরা বিবেচনা করছি। এটা একটা বড় ধরনের কোনো ইনকোয়ারি করা যায় নাকি, সেটা নিয়ে ভাবছি। আপনি এক ধরনের শাসকের রাজনীতি ঠেলে দিচ্ছেন, ঘটনাস্থলে আরাবুল ইসলাম গিয়ে মিস্ত্রিদেরকে সরিয়ে দিচ্ছেন, পুলিশের উপরে দাবি চালাচ্ছেন, আপনিও সেটাই বলছেন। দেখুন, আরাবুল ইসলাম সাহেবের খোঁজ নিয়ে দেখুন না, এইখানে আরাবুল ইসলাম সাহেব মনে দখল করে রেখে দিয়েছে। এইখানে যে ওয়েটল্যান্ডটা আছে, তারা ওখানে যে কি বন্ধ করছে, উনি আগের ওনার জায়গাটা ক্লিয়ার করতে বলুন তো। খোঁজ নিয়ে দেখুন, আরাবুল ইসলাম সাহেব শুধু না, যারা এটা হইই করছে তারা হয়তো ভাগটা পায়নি বলে হইই করছে, ভাগ পেলে এরা চুপ করে যেত। পঞ্চায়েতে 2 পরাজিত প্রার্থী, মানে একজন তৃণমূলেরই, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে এ টাকা নিয়েছে, ও বলছে এ টাকা নিয়েছে, প্রকাশ্য করছে। এরা তো পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেই, প্রশাসনকে তো সেই জায়গাতে রাখেনি। প্রশাসনের কাজ যেটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, দুর্নীতির বিরুদ্ধে তারা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা, সেই কাজে তো রাখেনি। প্রশাসনকে শুধু রাখা হয়েছে বিরোধী মিটিং মিছিল কোথায় আটকানো যায়, বিরোধীদেরকে কোথায় আটকানো যায়। আজকে খবর পেলাম, কতটা কি আছে ডিটেলস জানবো, কে আসছিল 3 জন নিরীহ মানুষকে অ্যারেস্ট করে এখানে আসতে দেয় না, এইগুলো কাজে, অর্থাৎ শাসকের তল্পিবাগ হিসাবে প্রশাসনকে ব্লাডের অভাব, হসপিটালে গেলে চোখে পড়ে আমাদের, সেই জায়গায় রক্তদান শিবিরে বাধা দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে, কি বলবেন? কোন পর্যায়ে পৌঁছেছে বলুন? এদের কাছে কি আশা করবেন? যারা বাচ্চাদের মিড ডে মিলের চাল যারা নিয়ে দুর্নীতি করে, মিড ডে মিলের খাবার নিয়ে যারা দুর্নীতি করেছে, যারা রেশনের মতো, যারা গরিবের যারা অন্ন চুরি করতে পারে, যারা অর্থের বিনিময়ে আপনার শিক্ষক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চুরি হয়েছে, এদের কাছ থেকে ভালো আশা করাটাই আমাদের মনে হয় বৃথা। যোগ্যরা বসে আছে ধর্নায়, অযোগ্যরা চাকরি পেয়েছে, অযোগ্যদের সরানোর কথা বলছে না শিক্ষামন্ত্রী, অতিরিক্ত ভ্যাকেন্সি করে তাদের চাকরি দেবে বলছে। শিক্ষামন্ত্রী কিভাবে সরাবে? টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরালে তো দুটো হবে, একটা হচ্ছে কাদেরকে কত টাকা দিয়েছে সেটা যেমন ফুটে উঠবে, সাথে সাথে যারা টাকা নিয়েছে সে টাকা নিয়ে তারা আত্মসাৎ করেছে, দলের মধ্যে তাহলে বিদ্রোহ হয়ে যাবে। আর টাকা তো কতদূর পর্যন্ত পৌঁছেছে আপনারা ভালো করে জানেন। সে বিখ্যাত কণ্ঠর সোনার অপেক্ষায় বাঙালি সমাজ যে আজ অপেক্ষারত, বিখ্যাত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কাকুর গলা কণ্ঠ আমরা সকলেই জানি। তাহলে টাকা কোথায় পৌঁছাবে? কারো ক্ষমতা আছে? শিক্ষামন্ত্রীর ক্ষমতা আছে এটা বলার? আমার মনে হয় সাহস নাই এটা বলার। রাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক দল তারা কোনো মিটিং মিছিল করলে মানুষের মাথা ফাটিয়ে দেয়, সেই জায়গায় রক্তদান শিবির করতে কোনো বাধা পড়ে না? অনেক চেষ্টা করেছিল, আইনের আটঘাট বেঁধে এসেছি,
যে জায়গাটা ছিল, যাতে তাদের কাছ থেকে তাদের কনসার্ন নিয়ে প্রশাসনের থেকে শুরু করে সব রকম আইনের ব্যাপারটা নিয়ে করেছি। হ্যাঁ, সেটা একটা দুঃস্বপ্ন ছিল আমাদের কাছে, কোনোদিন ভাবতে পারিনি। বিশ্বাস করুন, আমাকে আমার বন্ধুরা অনেকে বলে, ভলিবল খেলতে, ভাই ভাঙড় নাকি অনেক ভয়ঙ্কর জায়গা, তুই কেমনভাবে থাকিস? আমার বন্ধু ছিল, হ্যাঁ বলি, দেখ ভাই, ভাঙড়ে যারা তৃণমূল করে তারাও কিন্তু আমাকে ঘৃণা করে না, কিন্তু সেই সব একটা ভুল ধারণা ছিল। তারপরে বলবো, তোলার সময় আমাদেরকে কি করে, ওই ডাল স্লিপ টিপ সব ছুঁড়ে ফেলে দেবে দরকার লাগলে, যদি ফেলে দেওয়া অনুচিত। ওকে সরকারি ব্যাংক হলে ও আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওর মাইনে হচ্ছে, বেসরকারি হলেও আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের যারা কোম্পানি, যে ব্যাংকের যাদের অথরিটি আছে, তারা কিন্তু রেখেছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। তারপরে বলছে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি কি চাই যে আপনার আমার সন্তানগুলো এই সমস্যার সম্মুখীন হোক? আশা করছি আমরা চাই না। তাই আমাদের সন্তানগুলোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি একবেলা খেতে না পান, খাবেন না, উপোস থাকবেন, একবেলা রোজাতে থাকবেন, কিন্তু সন্তানগুলোর স্কুলমুখী থেকে যদি বিমুখ হয়ে যায়, ভবিষ্যৎ আরও খারাপ হবে। তখন আপনার সন্তানগুলো আপনার সম্পর্ক কিন্তু কুমন্তব্য করবে যখন বড় হবে, যে আমার পিতারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো না কেন। 3 নম্বর কথা আপনাদেরকে বলি, প্রশাসনের কথা। সত্যিকারের কথা বলছি, প্রশাসন যেন এখন মন্দিরের ঘন্টা। সবাই দেখবেন মন্দিরে একবার করে যারা ঢোকে মন্দিরে, তাই তো নাকি, ঘন্টা। শাসকও প্রশাসনকে বলছি, আর আমরা বিরোধীরাও বলছি, কিন্তু তাদের কথাও তো আমাদের একবার ভাবা দরকার। কিছু ঘটনা ঘটে গেল, এই পুলিশের দোষ ছিল, কিছু ঘটনা ঘটে গেল, পুলিশের দোষ ছিল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুলিশের দোষ থাকে, কিন্তু সাথে সাথে পুলিশদের কথা ভাবতে হবে, তারাও আমাদের পরিবারের সদস্য। আজকে পশ্চিমবাংলায় 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। আজকে মমতা ব্যানার্জি ধানা বাড়িয়ে যাচ্ছে ক্যালকাটা পুলিশের 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেইগুলো পূরণ করছে না। তাহলে কি হবে? একটা প্রশাসনের ভাইকে, পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আরে তারাও তো মানুষ, তারাও তো আমাদের পরিবারের সন্তান, তাদের কথা আমরা বলছি না কেন? আজকে এই রক্তদান শিবির থেকে, মহোৎসব থেকে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশে যে 1.5 লক্ষ শূন্য পদ আছে পূরণ করতে হবে। আমাদের প্রশাসনের ভাইকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে টাইম আছে অতটুকুই তারা ডিউটি করুক, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। দেখলাম কদিন আগে ওয়েটল্যান্ড নিয়ে বলে পুলিশের মদদে চলছে। হ্যাঁ, পুলিশের একটা অংশের মদদে চলছে, এটা আমি ভালো করে জানি। কে দায়িত্ব আছে সেটা খবরও আমি পেয়ে গেছি, তার নামটা খুব শিগগিরই, বড় ধরনের একটা ইনভেস্টিগেশন আমি চাইবো। এটা নিয়ে আমি আমার উকিলের সাথে কথা হচ্ছে, আমি বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, এবং কিছু কিছু পুলিশ অফিসারের নামও সেখানে আমি পুট করব, যে যারা এখান থেকে সরাসরি টাকাটা তুলে। সবাই নয় কিন্তু, আপনার কেএলসি থানা আমাদের সবাই নয়, কিছু সংখ্যক আছে যারা স্পেসিফিক ওর দায়িত্বে আছে, তাদের নামগুলো ওখানে দেবো, কোর্টে সেগুলো দেবো। বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, কারণ এটা দেশের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে, দেশের বদনাম হচ্ছে, শুধু ওয়েটল্যান্ড বোঝাচ্ছে না। আর একটা কথা বলে রাখি ওয়েটল্যান্ড নিয়ে, এই যে কলকাতায় অল্প বৃষ্টি হলে এখন কি বলছে, অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে না,